আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার মাই স্টুডেন্টস, আশা করি ভালো আছো। এই করোনা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আজকে তোমার সাথে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাস আয়োজনের জন্য মার্জিয়া মডেল স্কুলের সকল শিক্ষক এবং বিশেষ করে মার্জিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষককে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অথবা অনেকে আমরা এই টপিককে চেঞ্জিং সেন্টেন্স বলে থাকি। তোমরা ইতিমধ্যে বোর্ডে দেখতেই পাচ্ছ, আমি লিখে রেখেছি কিছু টপিক, যে টপিকটা আজকে আমরা আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাক্যের পরিবর্তন। আরেক প্রকার বাক্য রয়েছে কনভারসেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা কনভারসেশন অফ সেন্টেন্স বাক্যের রূপান্তর অর্থ আসলেও দুই ধরনের পরিবর্তন। কনভারসেশন অফ সেন্টেন্সে আমরা চাইলেই বাক্য পরিবর্তন করতে পারবো, সেখানে অর্থেরও পরিবর্তন হতে পারে। তবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে বাক্যের গঠনের পরিবর্তন হবে, তবে অর্থের পরিবর্তন হতে পারবে না। যেমন যদি আমরা বলি সে ভালো, একটা বাক্য বললাম অ্যাফার্মেটিভ বাক্য, এটা যদি নেগেটিভ করি তাহলে বলতে পারবো না আমরা সে ভালো নয়। নেগেটিভ করতে গেলে বলতে হবে সে খারাপ নয়। এই টপিকেরই আমাদের ক্লাস 8-এ আমাদের 5 মার্কের জন্য আসে এবং 9-10-এ 10 মার্কের জন্য আসে ফুল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেই টপিকেরই একটা টপিকের নাম হচ্ছে ডিগ্রি। ডিগ্রি অ্যাকচুয়ালি কি? ডিগ্রি বলতে গেলে আমরা সহজে মনে রাখবো, ডিগ্রিকে বলা হবে অ্যাডজেক্টিভ। ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা একবারের জন্য পড়ে নিই। যে পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এবং নাউনের ওপর অধিকার বুঝায়, আমি আবারও বলছি, নাউনের ওপর অধিকার বুঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। সংজ্ঞাটা আমি আরেকবার রিপিট করছি। যে পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এবং নাউনের ওপর অধিকার বুঝায় তাকে বলা হবে কি? অ্যাডজেক্টিভ। এখানে একটা ইনফরমেশন দিতে চাই তোমাদের। যেমন আমরা অনেককে প্রশ্ন করা হয় বিভিন্ন ভাইভাতে, এ অ্যান্ড দি কোন পার্টস অফ স্পিচ, যদি আমরা খেয়াল করে দেখি এ অ্যান্ড দি দ্বারা কী বোঝাচ্ছে? এক ধরনের সংখ্যা। দ্যাট মিনস তার মানে দাঁড়াচ্ছে এ অ্যান্ড দি এক ধরনের অ্যাডজেক্টিভ, যাকে অনেক সময় আমরা ডিটারমিনার অ্যাডজেক্টিভ বলি, অথবা কখনো কখনো কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। চলে আসি আমাদের আলোচনা প্রসঙ্গে, অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। ডিগ্রি করতে গেলে কয় প্রকার পাবো? 3 টাইপস। দেয়ার আর 3 টাইপস অফ ডিগ্রি: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখন বাক্যের রুলসে প্রয়োগ করার আগে আমরা একটু দেখি বাংলা কথাবার্তা যখন বলি কীভাবে বুঝবো কোন ডিগ্রি আমরা ইউজ করতেছি। যখন দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করা হবে, অ্যাডজেক্টিভ ডিগ্রি মানে তুলনা। সাপোজ বললাম রহিম করিমের মতো, রহিম করিমের মতো। এই যে মতো যদি কথা বলি, যখন কোনো তুলনা করার ক্ষেত্রে আমরা যদি মতো, বাংলা যদি মতো কথার উল্লেখ করি তাহলে সেটি পজিটিভ ডিগ্রি। আমি আবারও বলতেছি, যদি বাংলায় আমরা যখন তুলনা করার ক্ষেত্রে মতো কথার উল্লেখ করি, যেমন সে করিম রহিমের মতো নয়, মতো কথার উল্লেখ করা থাকলেই হবে পজিটিভ ডিগ্রি। তারপর আসি কম্পারেটিভ ডিগ্রি। একই কথা দুজন ব্যক্তির মধ্যে, তবে এখানে পার্থক্য হচ্ছে চেয়ে এ। আমরা যদি বলে থাকি রহিম করিমের চেয়ে ভালো, অথবা যদি বলি সাকিব আল হাসান মাশরাফির চেয়ে বেশি বিখ্যাত। চেয়ে এ দেখেন, চেয়ে কথার উল্লেখ করা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আমি জাস্ট বাংলাতে যাতে আপনারা চিনতে পারেন, কনভারসেশন কথা বলার সময় আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। শুধু ইংরেজি ফরমেশন শেখার যদি বাংলা না জানি তাহলে অনেকটাই ভ্যালুলেস বা ইউজলেস পড়ালেখা হয়ে যায়। তাই আমরা অ্যাটলিস্ট বাংলা বলার সময় কখন এই ডিগ্রি ওয়ার্ডগুলো ইউজ হয়, খুব অ্যাভেলেবেল আমরা ইউজ করি। আমরা সবসময় এই ওয়ার্ডগুলো ব্যবহার করি, কিন্তু মনোযোগ দেয় না বা ওগুলো হয়ে যায়। বাংলাতে খেয়াল করা উচিত কখন কোন ওয়ার্ডটা আমরা ব্যবহার করি। আরেকবার রিপিট করছি, দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করার ক্ষেত্রে যদি আমরা চেয়ে এ কথার উল্লেখ করি, কি কথা উল্লেখ করি? চেয়ে এ। যেমন সে সবার থেকে অথবা চেয়ে ভালো, সে সবার থেকে বা চেয়ে এ ভালো যদি বলি তাহলে হবে কি ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। চেয়ে এ, বাংলার ক্ষেত্রে চেয়ে এ অথবা থেকে। সে রহিম করিমের থেকে ভালো,
বা রহিম করিমের থেকে ভালো নয়, সে তোমার থেকে বেশি লম্বা, সে তোমার থেকে লম্বা নয়, এই যে থেকে কথা উল্লেখ করলে কম্পারেটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রি হচ্ছে চে এ কথা না, মতো উল্লেখ করা, কী উল্লেখ করা থাকবে? আই রিপিট অ্যাগেইন, মতো, সে তোমার মতো ভালো নয়, সে তোমার মতো খারাপ নয়, মার্জিয়া মডেল স্কুল অন্যান্য স্কুলের মতো নয়। এই যে মতো কথাগুলো উল্লেখ করলাম, তার মানে হচ্ছে পজিটিভ ডিগ্রি। চলে আসি সুপারলেটিভ, দুইয়ের অধিক, দুইয়ের অধিক। যখন বললাম সাকিব আল হাসান সর্বশ্রেষ্ঠ বা অন্যতম ভালো খেলোয়াড়, অন্যতম, সাকিব আল হাসান অন্যতম, দেখেন একজন ব্যক্তির সাথে সকল প্লেয়ারের মধ্যে তুলনা, প্লেয়ার কিন্তু কোনো প্রপার নাউন না, বুঝতে হবে, প্লেয়ার কোনো প্রপার নাউন না, তাহলে তার মানে কী ডিগ্রি হবে? কমন নাউন। সেক্ষেত্রে সকল প্লেয়ারের মধ্যে তুলনা করা হচ্ছে, দ্যাট মিনস কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। এ হচ্ছে ডিগ্রি পরিচয় জানলাম আমরা। আরেকবার বলতেছি, দুইজন ব্যক্তির মধ্যে তুলনা কখন করা হবে? মতো কথাটি যখন উল্লেখ করা হবে, কি কথাটি? মতো, ইংলিশে বলা হবে অ্যাজ পিডি অ্যাজ। যদি আমি আরেকটু জানতে চাই, জানার জন্য ফরমেশন পরীক্ষা কী হবে সেটা পরে, আগে আমরা জানি। দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করা হলে যখন মতো শব্দটি বাংলায় থাকবে তখন হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর ইংরেজিতে বলি অ্যাজ পিডি অ্যাজ থাকলে কোন ডিগ্রি হবে? কম্পারেটিভ ডিগ্রি। দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করার ক্ষেত্রে যখন এ কথাটি উল্লেখ করা থাকবে তখন হচ্ছে কি ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। আর যখন দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তুলনা করা হবে তখন হচ্ছে কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। এখন চলে আসি পরীক্ষায় কীভাবে আসবে, কীভাবে বাক্য দেখে কীভাবে চিনব? ইনফরমেশন। ডিগ্রি পড়তে গেলে অবশ্যই আমাকে দুটি জিনিস জানতে হবে, একটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন অফ ডিগ্রি। ওয়ার্ড ফরমেশন, একটা শব্দ যেমন গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এগুলো কোনো একটা নির্দিষ্ট ওয়ে হয়ে থাকে, কেন হয়েছে সেটা আলোচনা করব। এজন্য সর্বপ্রথম আমাকে জানতে হবে ওয়ার্ড ফরমেশন অফ ডিগ্রি, ডিগ্রি এর শব্দের গঠন। ওয়ার্ড ফরমেশন অফ ডিগ্রি, শব্দ গঠন। আর সেন্টেন্স ফরমেশন অফ ডিগ্রি, ডিগ্রির বাক্যের গঠন আমাকে জানতে হবে। এই দুটা জানতে পারলে আমরা প্রপারলি যে কোনো ডিগ্রি সলভ করতে পারবো। লেটস মুভ অন ফরমেশন অফ ওয়ার্ড ফরমেশন, আমরা চলে যাই। ওয়ার্ড ফরমেশন, ডিগ্রি, ওয়ার্ড ফরমেশন। প্রথম কথাটা হচ্ছে এক সিলেবল পজিটিভ ডিগ্রি। এক সিলেবল আমরা ক্লাস খুব ছোট থাকতে ক্লাস 2-3-তে পড়ে আসছি। সিলেবল শব্দাংশ, যে ওয়ার্ডটাকে একবারে উচ্চারণ করা হবে তাকে বলি আমরা মনোসিলেবল, বা সহজ বাংলায় বোঝার জন্য আমি বললাম এক সিলেবল। যে ওয়ার্ডটা একবারে উচ্চারিত হয় তাকে বলা হবে কি? এক সিলেবল। এক সিলেবল আমরা এটা বোঝার জন্য আরেকটু রিপিট করি। পজিটিভ ডিগ্রিকে সংক্ষেপে পিডি বলবো, কম্পারেটিভ ডিগ্রিকে সংক্ষেপে সিডি বলবো, সুপারলেটিভ ডিগ্রিকে সংক্ষেপে এসডি বলবো। আই রিপিট অ্যাগেইন, পজিটিভ ডিগ্রিকে সংক্ষেপে পিডি বলবো, কম্পারেটিভ ডিগ্রিকে সংক্ষেপে সিডি বলবো, সুপারলেটিভ ডিগ্রিকে সংক্ষেপে এসডি বলবো। চলে আসি ওয়ার্ড ফরমেশনে। এক সিলেবল পিডি, সিডি, এসডি। এক সিলেবল একটা পজিটিভ ডিগ্রি লিখলাম গ্রেট, খুব ইজি এবং কমন ওয়ার্ড গ্রেট। এক সিলেবল আমরা বলি না গ্রেট, একবারে বলছি গ্রেট। এক সিলেবল পজিটিভ ডিগ্রির সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ ইয়ার, লুক এট দিস, ইআর। এক সিলেবল পজিটিভ ডিগ্রির সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ, এবং এক সিলেবল পজিটিভ ডিগ্রির সাথে ইএসটি যোগ করে সুপারলেটিভ করব। ওকে, খুব সহজ। এখানে জাস্ট 5 থেকে 6টা টেকনিক জানলে আমি যে কোনো ওয়ার্ডকে ডিগ্রি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারবো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারবো। মনোযোগ দিই আমরা সবাই। গ্রেট, এক সিলেবল পজিটিভ ডিগ্রির সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ, এক সিলেবল পজিটিভ ডিগ্রির সাথে ইএসটি যোগ করে কি করব? আমরা সুপারলেটিভ করব।
এটা হচ্ছে রুলস নাম্বার 1 বলতে পারি। রুলস নাম্বার 2 এ যাচ্ছি। এক সিলেবল কথাটা গুরুত্বপূর্ণ, এক সিলেবল। আচ্ছা, রুলস নাম্বার 2 এ বলা হবে এক সিলেবল কোনো পজিটিভ ডিগ্রি, দ্যাট মিনস অ্যাডজেক্টিভের শেষে, কার শেষে? অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ ডিগ্রির শেষে যদি ই থাকে, যেমন একটা ওয়ার্ড লিখুক, কমন সাধারণ ওয়ার্ড ফাইন, কি লিখলাম? ফাইন, FINE। তাহলে এক সিলেবল পজিটিভ ডিগ্রির শেষে যদি ই থাকে, কি থাকে? ই, তাহলে শুধুমাত্র আমরা আর যোগ করব। কি যোগ করব? আর যোগ করে কি হবে? কম্পারেটিভ। এবং এক সিলেবল পজিটিভ ডিগ্রির সাথে শুধুমাত্র এসটি যোগ করে কি করব? আমরা সুপারলেটিভ করব। কি করব? সুপারলেটিভ। শুধুমাত্র ই থাকবে, এরপর শুধুমাত্র কি যোগ করব? এসটি যোগ করলে কি হয়ে গেল? সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। আমি রুলসটা আরেকবার বলছি তোমাদের জন্য। এক সিলেবল পজিটিভ ডিগ্রি এর শেষে ই থাকলে কি হবে? ই থাকলে আর যোগ করে কি করব? কম্পারেটিভ। এবং এসটি যোগ করে কি করব? সুপারলেটিভ। এখানে আমি যে কোনো ওয়ার্ড, এই রুলসে এই ওয়ার্ড থাকতে হবে, মনে রাখতে হবে ই থাকতে হবে। কি থাকতে হবে? ই। ওকে, পরটায় আসি আমরা। 3 নম্বরে কি যাচ্ছি? অ্যাগেইন এক সিলেবল, তবে মনোযোগ দিতে হবে জানার জন্য। এবার দেখে বিগ, এবারও এক সিলেবল, তবে এখানে কথা হচ্ছে এক সিলেবল পজিটিভ ডিগ্রি এর শেষে যদি কনসোনেন্ট থাকে, কি থাকে? কনসোনেন্ট। এবং কনসোনেন্টের পূর্বে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, কি থাকে? ভাওয়েল। যদি আমরা একটু ভুলে যাই ভাওয়েলগুলো, একটু ভাওয়েলগুলো আমি একবার স্মরণ করে দিচ্ছি। এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই 5টাকে মেইন ভাওয়েল বলা হয়। এছাড়া সেমি ভাওয়েল বলতে আরও কিছু ভাওয়েল পাওয়া যায়, তবে এই 5টা ভাওয়েলকে আমাদের স্মরণ রাখতেই হবে। এ, ই, আই, ও, ইউ। এক সিলেবল পজিটিভ ডিগ্রির শেষে যদি কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের পূর্বে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, শর্তটা মনোযোগ দিতে হবে। এক সিলেবল, এরা সবাই কিন্তু এক সিলেবল, মানে একবার উচ্চারণ করা যাচ্ছে। এক সিলেবল পজিটিভ ডিগ্রি এর শেষে যদি কনসোনেন্ট এবং কনসোনেন্টের পূর্বে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, তাহলে শেষের কনসোনেন্টটিকে দুবার লিখে ইয়ার যোগ করে কম্পারেটিভ, শেষের কনসোনেন্টটিকে দুবার লিখে ইএসটি যোগ করে সুপারলেটিভ। আশা করি বুঝতে পেরেছ। আর তুমি যে অনেকের মনে স্যার আরেকটা উদাহরণ দেন এই রুলসের মধ্যে, ওকে আরেকটা দিচ্ছি। ফ্যাক্ট, এক সিলেবল আছে, সাথে লাস্টে কনসোনেন্ট আছে, কনসোনেন্টের পূর্বে একটি মাত্র ভাওয়েল আছে, তাহলে শেষের কনসোনেন্টটাকে দুবার লিখব। কবার লিখব? দুবার। FATTER, ফ্যাচার। FATTEST, ফ্যাটেস্ট। আশা করি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা। ওকে, এখন যদি কারো প্রশ্ন হয় স্যার এখানেও লাস্টে কনসোনেন্ট ছিল, পূর্বে ভাওয়েল, তাহলে মনোযোগ দিতে হবে। আমি বারবার বলেছি মনোযোগ, একটি মাত্র ভাওয়েল থাকতে হবে। কটি ভাওয়েল? কনসোনেন্টের পূর্বে একটি মাত্র ভাওয়েল, দুটি ভাওয়েল থাকলে হবে না। নিয়মে বলে দেওয়া হয়েছে একটি মাত্র ভাওয়েল থাকলেই এই রুলসটা প্রযোজ্য, অন্যথায় আমি নর্মালি করব। অন্যথায় কী করবো আমরা? নর্মালি। আশা করি বুঝতে পেরেছ। ওকে, পরবর্তী রুলসে যাচ্ছি আমরা। Rules number 4, the trusting rules, BZ. পজিটিভ ডিগ্রি, এক বা একাধিক সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রি এর শেষে ওয়াই, কি বললাম? ওয়াই। এক বা একাধিক সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রি এর শেষে ওয়াই এবং ওয়াই এর পূর্বে যদি কি থাকে? ওয়াই এর পূর্বে কী পাচ্ছি আমরা? দেখি একটু, কনসোনেন্ট। কী পাচ্ছি? কনসোনেন্ট। তার রুলসটা আমি আবার বলছি, এক সিলেবল অথবা একাধিক সিলেবল, বিজি, একাধিক সিলেবল অবশ্যই, এক বা একাধিক সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রি শেষে ওয়াই, সাধারণত একাধিক 2 সিলেবল হয়ে থাকে, সাধারণত 2 সিলেবল, এক বা 2 সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রি শেষে যদি ওয়াই থাকে, বিশিষ্ট রুলস, স্পেসিফিকভাবে ওয়াই থাকার কথা বলা হচ্ছে। কী থাকার কথা বলা হচ্ছে? ওয়াই। স্পেসিফিকভাবে কী থাকার কথা বলা হচ্ছে? মিস্টার ওয়াই থাকতে হবে। ওয়াই লেটার যদি থাকে এবং তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, কি থাকে?
কনসোনেন্ট থাকে, সেটা একটা হতে পারে, একাধিক হতে পারে, কোনো সমস্যা। পূর্বে কী থাকতে হবে? কনসোনেন্ট যদি থাকে তাহলে ওয়াই উঠে আই ই আর যোগ করে কম্পারেটিভ, BUSIER, পিজিআর, BUSIEST, পিজিএস্ট। ক্লিয়ার? আর আবার বলছি, আরেকটা উদাহরণ দিচ্ছি এটার মধ্যে, তাহলে আরও ভালো হয়। শাই তো কি? লাজুক। শাই অর্থ কি? লাজুক। এক সিলেবল পজিটিভ ডিগ্রি, শাই এটা কিন্তু এক সিলেবল। BZ এটা আবার একাধিক সিলেবল ছিল। এক বা একাধিক, এক বা দুই সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রি শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে IER যোগ করে কম্পারেটিভ হবে এবং ওয়াই উঠে IEST যোগ করে সুপারলেটিভ হবে। ওয়াই ছিল, ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট ছিল, তাহলে ওয়াই উঠে IER যোগ করে কম্পারেটিভ, ওয়াই উঠে IEST যোগ করে সুপারলেটিভ হবে। ওকে, এখন যদি কারো মনে প্রশ্ন হয়, স্যার যদি ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট না থাকে, ভাওয়েল থাকে, সেক্ষেত্রে কোনো টেনশনের বিষয় না। আমাদের যে নর্মাল রুলস আমরা জানি, যদি প্রথম যে রুলসে পড়ে আসছি, নর্মালি রুলসের বাইরে যদি চলে যায়, ER যোগ করে কম্পারেটিভ, EST যোগ করে সুপারলেটিভ। যেমন মনে করেন, তোমরা মনে করতে পারো, খুব এরকম ওয়ার্ড খুব কমই আছে, 2 থেকে 3টে ওয়াইয়ের পূর্বে যেখানে ভাওয়েল থাকে। যেমন মনে করেন গ্রে, গ্রে অর্থ ধূসর বর্ণ, গ্রে যদি থাকে সেক্ষেত্রে কি হবে? গ্রেয়ার, GREYER, গ্রেয়ার, GREYEST, গ্রেস্ট। ক্লিয়ার? যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে নর্মাল, রুলসের বাইরে চলে গেছে। রুলস মানে স্ট্রাকচার, একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, ওয়াইয়ের পূর্বে কী থাকতে হবে? কনসোনেন্ট, তাহলেই আমি ওই রুলসটা প্রয়োগ করতে পারবো। সামনে এগোই, তাহলে ওয়ার্ড ফরমেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। চলে যাচ্ছি এখন খুবই শেষ পর্যায়ে। 5 একাধিক সিলেবল, যেমন বিউটিফুল, ইন্টেলিজেন্ট, ফেমাস, রিনাউন্ড, এই কথাগুলো আমরা বারবার ইউজ করি, তাই না? ফেমাস, ফেমাস, ইন্টেলিজেন্ট, ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট। যদি আমরা ইম্পর্ট্যান্ট যাতে সুন্দর করে বলি, ইম্পর্ট্যান্ট, 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 নট ফেমাস, ফেমাস, ফেমাস। এগুলো হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, বা একটু স্টাইলিশলি ওয়ে বা রাইট প্রোনাউন্সিয়েশন ইন রাইট ওয়ে। ইফ উই ওয়ান্ট উই ক্যান, জাস্ট ট্রাই ইউর সেলফ, ট্রাই, নিজে চেষ্টা করো তাহলে হবে। ওকে, নর্মাল উচ্চারণ করি, ইন্টেলিজেন্ট, ফেমাস, বিউটিফুল, অ্যাক্টিভ, এই টাইপের যখন ওয়ার্ড, তাহলে কীভাবে করবো সেগুলো আমরা। ওকে, নো টেনশন। তাহলে মনে রাখতে হবে একাধিক সিলেবল হলে, যেমন ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট যদি হয় একাধিক, ইন্টেলিজেন্ট, দেখতেই পাচ্ছি মোনো, পলি, ডাই, ট্রাই, একাধিক হয়ে গেছে, 2-এর অধিক যদি হয়ে গেছে। এখানে একাধিক সিলেবল বিশিষ্ট হলে মোর যোগ করে কম্পারেটিভ, কি যোগ করব? মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট। পরেরটা হবে অ্যানাদার ইজি অ্যান্সার, মোস্ট ইন্টেলিজেন্ট। খুবই ইজি, এটা আমরা জানি বা জানি না। ওকে, আরেকবার বলছি, একাধিক সিলেবল হলে মোর যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ। একাধিক সিলেবল হলে মোর যোগ করে কম্পারেটিভ হবে এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ হবে। আরেকটা উদাহরণ দিয়েছি, অ্যাক্টিভ, অ্যাক্টিভ, তাহলে কি হবে? মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ এবং মোস্ট অ্যাক্টিভ। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন কিছু থাকেই, কিছু অ্যাডজেক্টিভ থাকে, আমরা কেউ না কেউ নিয়মটাকে অমান্য করব, নিজের মন মতো করে করতে চাই। ঠিক তেমনি অ্যাডজেক্টিভের ভিতরেও কিছু অ্যাডজেক্টিভ আছে যারা কোনো রুলস, এই যে 5টা রুলসের মধ্যে ফলো করে না। সেগুলো কি? সেগুলো আমরা জেনে ফেলি আজকে। কিছু ওয়ার্ড আছে যারা কি করে না,
এই গতানুগতিক যে 5টা রুলস বললাম আমি তোমাদের জন্য আরেকবার রিপিট করছি। অ্যাক্সিলেবল রুলস নাম্বার 1, অ্যাক্সিলেবল পজিটিভ ডিগ্রি এর সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ হবে, ইএসটি যোগ করে সুপারলেটিভ হবে। রুলস নাম্বার 2, অ্যাক্সিলেবল পজিটিভ ডিগ্রির শেষে ই থাকলে আর যোগ করে কম্পারেটিভ এবং এসটি যোগ করে সুপারলেটিভ। রুলস নাম্বার 3, অ্যাক্সিলেবল পজিটিভ ডিগ্রি এর শেষে যদি কনসোনেন্ট এবং কনসোনেন্টের পূর্বে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তাহলে শেষের কনসোনেন্টটিকে দুবার লিখে ইয়ার যোগ করে কম্পারেটিভ, শেষের কনসোনেন্টটিকে দুবার লিখে ইএসটি যোগ করে সুপারলেটিভ। রুলস নাম্বার 4, এক সিলেবল না এক বা একাধিক দুইটা সিলেবল হতে পারে মানে দুইবার উচ্চারণ করতে পারি। যদি ওয়াই থাকে একাধিক হতে পারে, ওয়াই থাকলে কী করবো, ওয়াইয়ের পরে দেখতে হবে ওয়াইয়ের পরে কী আছে। ওয়াইয়ের পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে আই আর যোগ করে কম্পারেটিভ, ওয়াই উঠে আই ইএসটি যোগ করে সুপারলেটিভ। ওকে, লাস্ট হচ্ছে এক বা একাধিক, অ্যাক্টিভ, ইন্টেলিজেন্ট, ফেমাস, রিনাউন্ড, ভাইটাল, এর সবাই একাধিক সিলেবল হলে মোর যোগ করে কম্পারেটিভ আর হচ্ছে মোস্ট যোগ করে কি করব, সুপারলেটিভ করব। এখন চলে যায় কিছু ব্যতিক্রম ওয়ার্ড যেগুলো আমরা সবাই জানি, খুব ভালোভাবে জানি। ব্যতিক্রম কি হবে? ব্যতিক্রমকে আমরা কি জানি? গুড, গুড, বেটার, 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 গুড, বেটার, বেস্ট, better, good, better, best, bad, worse, worst, bad, worse, worst, bad, worse, worst, bad, worse, worse, worst. আরেকটা খেয়াল করি, অনেক মজার দুইটা ওয়ার্ড, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ওল্ড, ইল্ডার, ইল্ডেস্ট। এখানে ওল্ড হচ্ছে পুরাতন অর্থে আসছে, এখানে ওল্ড প্রাপ্তবয়স্ক বা বড় অর্থে সিনিয়র অর্থে আসছে। মনে রাখতে হবে ওল্ডারের পিডি ওল্ড, ইল্ডারের পিডিও কি ওল্ড। মনে থাকবে ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ওল্ড, ইল্ডার, ইল্ডেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ওল্ড, ইল্ডার, ইল্ডেস্ট। ক্লিয়ার? এই 4টা ওয়ার্ড ব্যতিক্রম এবং পরীক্ষায় আসে মাঝে মাঝে। গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ওল্ড, ইল্ডার, ইল্ডেস্ট। এ হলো আমাদের ওয়ার্ড ডিসকাশন। আশা করি বুঝতে পেরেছ। চলো লেটস মুভ অন অ্যানাদার নেক্সট স্টেপ, সেন্টেন্স ফরমেশন। সেন্টেন্স ফরমেশন। সেন্টেন্স ফরমেশন যাওয়ার আগে একটু একটা ওয়ার্ড শিখে ফেলি আমরা বর্তমান সময় একটা বাক্য বলি সবসময় রাস্তাঘাটে, টিভিতে, যে আমাদের নিরাপদ দূরত্বে অবস্থান করা উচিত। একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি 3 ফুট দূরত্ব বা 1 হাত দূরত্বে অবস্থান করা উচিত। কথা বলে 6 ফুট দূরত্বে। এখন যদি বলি আমাদেরকে নিরাপদ দূরত্বে অবস্থান করা উচিত, তাহলে এটা ইংলিশটা কী হতে পারে? কি হবে? আচ্ছা, অ্যাট এ আর্মস লেংথ, নিরাপদ দূরত্ব। কি বললাম? জাস্ট জানার জন্য একটা ওয়ার্ডিং শিখে ফেলি আমরা। অ্যাট এ আর্মস লেংথ অর্থ কি? নিরাপদ দূরত্ব। তাহলে উই হ্যাভ টু স্টে অ্যাট এ আর্মস লেংথ, আমাদেরকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে। এই করোনা কালে সচেতনতা ব্যক্তি নিজের কাছে। পরিষ্কার পরিচ্ছন্ন আমি থাকবো, আমাদের পড়ার রুম থাকবে, আমাদের বাসা বাড়ি থাকবে, আমাদের আশেপাশেও থাকবে। পরিচ্ছন্নতা নিজেদের কাছে, তাহলে সবাই আমরা সুস্থ থাকবো। চলে যাচ্ছি আমাদের টপিক। তাহলে যেটা বললাম অ্যাট এ আর্মস লেংথ অর্থ কি বললাম? নিরাপদ দূরত্ব। নিরাপদ দূরত্ব। আশা করি বুঝতে পেরেছ। অ্যাট এ আর্মস লেংথ অর্থ কী হবে? নিরাপদ দূরত্ব। উই হ্যাভ
টু স্টে, আমাদেরকে অবস্থান করতে হবে। হ্যাভ টু, কোনো কাজ করতে হবে বুঝলে আমরা কি ইউজ করি, হ্যাভ টু অথবা হ্যাজ টু। অনেকে জানি তো ভালো, না জানি একটু খেয়াল করি। কোনো কাজ করতে হবে যদি বুঝো, হবে, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, আমাদেরকে অবস্থান করতে হবে, নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে। উই হ্যাভ টু স্টে, উই হ্যাভ টু স্টে অ্যাট এ আর্মস লেংথ, অ্যাট এ আর্মস লেংথ অথবা অ্যাট আ বলতে পারি। যখন আমরা লেটারে বলি তখন এ থাকবে, যখন আমরা কোনো বাক্যের মাঝে এর উচ্চারণ আ হয়ে যাবে, কি হয়, জাস্ট ইজি ওয়ে, এ আর আ। তো ভয় পারি কিছু নাই, চাইলেই আমরা নিজে নিজে উচ্চারণ ঠিক করতে পারবো। উই হ্যাভ টু স্টে অ্যাট আ আর্মস লেংথ, আমাদেরকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে, অথবা যদি অবস্থান করা উচিত সেহেতু শুড, উই শুড স্টে অ্যাট আ আর্মস লেংথ, আমাদেরকে নিরাপদ দূরত্বে অবস্থান করা উচিত। ওকে, চলে যাচ্ছে আমাদের টপিকে। একটা শব্দ তোমাদের সাথে আলোচনা করলাম। আচ্ছা, সেন্টেন্স ফরমেশন। আমরা প্রথমেই বলেছিলাম পজিটিভ ডিগ্রি কয়জন ব্যক্তির মধ্যে তুলনা করা হবে, দুইজন ব্যক্তির মধ্যে। তাহলে আমরা প্রথমে লিখলাম স্ট্রাকচার, চলে যাচ্ছি পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারে কী হবে, একজন ব্যক্তি থাকবে, একজন ব্যক্তিকে আমি সুবিধার জন্য সাবজেক্ট ওয়ান স্ট্রাকচার দাঁড় করালাম। অ্যাজ, সাবজেক্টের পর অবশ্যই ভার্ব আসবে, তারপর অ্যাজ, পিডি, অ্যাজ, দ্বিতীয় একজন ব্যক্তিকে আমি সাবজেক্ট টু নামে অভিহিত করলাম। কী নামে অভিহিত করলাম, সাবজেক্ট টু। উদাহরণ দিচ্ছি, সাপোজ আমি বললাম হি ইজ অ্যাজ, একটু আগে যে ওয়ার্ডগুলো পড়ে এসেছিলাম, গুড, অ্যাজ ইউ, সে তোমার মতোই ভালো। অ্যাজ অর্থ মতো, তার মানে বুঝতে পারছি দুজন ব্যক্তির মধ্যে পার্থক্য তুলনা করা হলে যদি মতো করা উল্লেখ করা থাকে, মতো কথাটি উল্লেখ করা থাকে, মতো শব্দটি উল্লেখ করা, তার মানে কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। আর ইংরেজিতে কী থাকবে, অ্যাজ, পিডি, অ্যাজ। এখন এটাকে আমরা কম্পারেটিভ করব, কি করব, কম্পারেটিভ। দুইটা ওয়ে আছে, আমরা একটা ওয়ে ফলো করি, এই ওয়েটা ইজি, এটা জাস্ট মনে রাখতে পারি। পজিটিভ ডিগ্রির সাথে পজিটিভ ডিগ্রি বা সংক্ষেপে পিডি বললাম, কম্পারেটিভ ডিগ্রিকে সংক্ষেপে সিডি বললাম। পজিটিভ ডিগ্রি এর সাথে কম্পারেটিভ ডিগ্রি এর সম্পর্ক বিপরীত। কি সম্পর্ক হবে, বিপরীত, অনেকটা ভয়েসের মতো। কার মতো হবে, ভয়েস, যা বিপরীত। ঠিক আছে, পজিটিভ থেকে কম্পারেটিভ করি অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করি, অলওয়েজ কী হবে, বিপরীত। তার মানে হচ্ছে যেটা, যে সাবজেক্টটা পজিটিভ ডিগ্রি শেষে থাকবে, কম্পারেটিভ করতে গেলে সেটা কোথায় চলে আসবে, প্রথমে সাবজেক্ট টু চলে আসবে আগে, তারপর ভার্ব, পজিটিভ ডিগ্রিতে যদি পজিটিভ প্রুফ হয় অবশ্যই কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ প্রুফ হবে। পজিটিভ ডিগ্রিতে অ্যাজ আসছে, কম্পারেটিভ ডিগ্রিতে কী হবে, দেন। যেহেতু বিপরীত, যেটা পজিটিভ ডিগ্রি যেটা শুরুতে থাকবে, যে সাবজেক্টটি পজিটিভ ডিগ্রি শুরুতে থাকবে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, সেটা কোথায় চলে যাবে, প্রথমে। জাস্ট এটা খেয়াল রাখবেন, আপনি পজিটিভ থেকে, আমি যদি এটা উপরে নিতাম তাহলে এই ক্ষেত্রে এটা সাবজেক্ট ওয়ান লিখতাম, এক্ষেত্রে এই সাবজেক্টটা ওয়ান লিখতাম। এটা মনে রাখবেন, পজিটিভ ডিগ্রির সাথে কম্পারেটিভ ডিগ্রি এর সম্পর্ক বিপরীত, অথবা কম্পারেটিভ ডিগ্রি এর সাথে পজিটিভ ডিগ্রি এর সম্পর্ক বিপরীত। তাহলে আপনি সহজে, সাবজেক্ট জাস্ট দুজন ব্যক্তি আর কিছুই না। তাহলে বিপরীত যদি হয় তাহলে প্রথমে আমি কিনে আসবো ইউ, কিনে আসবো ইউ নিয়ে আসলাম। ইউর পর এখানে আছে ভার্ব। আমরা জানি হি এর সাথে ইজ হয়, কিন্তু ইউর সাথে কি হবে, ইজ হবে না। আমরা জানি এম বসে আয়ের সাথে, ইজ বসে হি, শি, ইট, সিঙ্গুলার নাউন। এই চারটা ওয়ার্ডকে থার্ড পারসন সিঙ্গুলার বলে। কি বলে, থার্ড পারসন সিঙ্গুলার। হি, শি, ইট, সিঙ্গুলার নাউন। আবারও বলছি, হি, শি, ইট, সিঙ্গুলার নাউনের সাথে কি বসবে, ইজ বসবে। আর বাকি রইল কি, উই, ইউ, দে। উই, ইউ, দে, প্লুরাল নাউন, এদের সাথে কি বসবে, আর বসবে। ইউর সাথে কি হবে, আর। তো অটোমেটিক পজিটিভ ডিগ্রিতে পজিটিভ প্রুফ হয়েছে, কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে, কম্পারেটিভ প্রুফ। গুডের কম্পারেটিভ আমরা জানি কি হবে, বেটার।
গুডের কম্পারেটিভ কি হলো বেটার। চলে আসি দেন, রুলস অনুসারে দেন আসবে, তারপর কি আসবে হি। একটু খেয়াল করবেন, আমি কিন্তু একবারও বলিনি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, বারবার বলছি বিপরীত সাবজেক্ট করব। কি করব? বিপরীত সাবজেক্ট। কি করে দিব? বিপরীত। কি করে দিব? বিপরীত। কম্পারেটিভ থেকে পজিটিভ করি অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ করি, অলওয়েজ কি করব? বিপরীত করব। কি করব? বিপরীত। আচ্ছা, এখন চলে আসি পরবর্তীতে। স্যার বাক্যটা ঠিক অর্থটা খেয়াল করি আমরা। কি খেয়াল করবো এখন? অর্থ। এখানে বলছে হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, সে তোমার মতোই ভালো, সে তোমার মতো ভালো। এখানে বলছে ইউ আর বেটার দেন হি, তুমি তার চেয়ে বেশি ভালো। গুড অর্থ ভালো, বেটার মানে অধিকতর ভালো, শ্রেয়তর। আরও সুন্দর বাংলা কি বলে? শ্রেয়। শ্রেয় মানে ভালো, শ্রেয় অর্থ কি? ভালো। শ্রেয়তর, তুমি তার থেকে শ্রেয়তর। তাহলে অর্থের তো পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা 10 মিনিট বিফোর আমরা কথা বলেছি, 10 বা 15 মিনিট, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে স্ট্রাকচার বাক্য দেখতে ডিফারেন্ট হয়ে গেছে। ছিল হি, লেখছি ইউ, ছিল ইজ, লেখছি আর, ছিল অ্যাজ, পিডি অ্যাজ, লিখলাম সিডি প্লাস দেন। বাক্যের গঠনের পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সেকেন্ড শর্ত ছিল অর্থের পরিবর্তন হতে পারবে না। তো অর্থের পরিবর্তন হলে তো হবে না। এই জন্যে, এই কারণে বলা হয় যদি পজিটিভ বাক্য হা বোধক হয়, কম্পারেটিভ বাক্য না বোধক হবে। কি বোধক হবে? না বোধক। পজিটিভ বাক্য যদি হা বোধক হয়, কম্পারেটিভ বাক্য কী হবে? বুঝি বিপরীত, না বোধক। দ্যাট মিনস এখানে অক্সিলারি ভার্বের পর কি আনতে হবে? একটা নট আনবো। কি আনতে হবে? নট। পজিটিভ ডিগ্রি যদি হা বোধক হয়, কম্পারেটিভ ডিগ্রি কি হবে? না বোধক। ঠিক তেমনি সাপোজ যদি আমরা এখানে ইজের পর নট পেতাম, যে হি ইজ নট, সেক্ষেত্রে আমরা এই নটটা দেব না। হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইউ, সে তোমার মতো ভালো নয়। তারপরে অবশ্যই তুমি তার থেকে ভালো, তার থেকে অধিকতর ভালো। দেখেন আপনারা, এখানে নট ছিল, এখানে আমার নট দেই নি। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা উদাহরণ দিচ্ছি আমরা, রুলসটা রইল। এবার আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করব। কি থেকে? কম্পারেটিভ থেকে পজিটিভ। হি ওয়াজ নট ইয়াঙ্গার দেন ইউ, সে তোমার থেকে অধিক যুবক নয়। ইয়াঙ্গার মানে ছোট নয়। ইয়াং, ইয়াঙ্গার, ইয়াঙ্গেস্ট। ইয়াং, ইয়াঙ্গার, ইয়াঙ্গেস্ট। এখানে জুনিয়র অর্থে বা ছোট অর্থে, হি ইজ ইয়াং বয়, সে যুবক ভালো যদি জানি। এবার এখানে ছোট অর্থে আসছে জুনিয়র, যে ওয়ার্ডটা ইউজ করা হয় ইয়াং, ইয়াঙ্গার, ইয়াঙ্গেস্ট। তাহলে আমরা কি জানি? কম্পারেটিভ ডিগ্রির সাথে পজিটিভ ডিগ্রি কী সম্পর্ক হবে? বিপরীত। কি হবে? বিপরীত। তাহলে প্রথমে চলে যাবে ইউ। কি চলে যাবে? ইউ। এখন খেয়াল করেন, হিয়ের সাথে ওয়াজ, টেন্সের কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে ইউর সাথে কি হবে? ওয়ার। ইউর সাথে কী হবে? ওয়ার। অটোমেটিক। এখন যেহেতু নট আছে, আমরা কি জানি? পজিটিভ ডিগ্রিতে নট থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে নট দিব না। পজিটিভ ডিগ্রিতে নট থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে নট দিব না। আবার কম্পারেটিভ ডিগ্রিতে নট থাকলে পজিটিভ ডিগ্রি করতে গেলে নট দিব না। তাহলে সেই হিসেবে যেহেতু এখানে কি ছিল? নট ছিল। কি ছিল? নট ছিল। তাহলে আমি এখানে নট দিব না। তাহলে কি আসবে এখানে? অ্যাজ ইয়াং অ্যাজ হি। বুঝতে পেরেছ সবাই? আশা করি বুঝতে পেরেছ। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, তোমরা আমাদের স্কুলের কমেন্ট পেজে বা ভিডিওর কমেন্ট পেজে তুমি তোমার প্রবলেম বলতে পারো।
আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে তোমার প্রশ্নের বা সমস্যার অ্যান্সার দিতে, অথবা 8, 9, 10 সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি মনে হয় কোনো টপিক তোমরা ভুলে গিয়েছো, যদি আলোচনা করা প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদের কমেন্টে লিখতে পারো, ওই টপিকটা আমি আলোচনা করব তোমাদের সুবিধার্থে। আমরা তো জানি তোমাদের অনেক টপিকের সমস্যা আছে, বিগত 6 মাস ধরে আমরা অনেকটা আউট অফ স্টাডি চলে গিয়েছি। যার যে টপিকের সমস্যা তোমরা কমেন্টে সেকশনে লিখতে পারো, আমরা তোমাদের কমেন্ট সেকশন অনুযায়ী আমি ওই টপিকগুলো ক্লাস ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করব। এই কথা বলে আজকে প্রায় শেষ পর্যায়ে আমাদের ক্লাসের আরেকটা রুলস আছে, সেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এটাই ফার্স্ট স্টেপ। যারা এই রুলসটা বুঝতে পারবে তাদের জন্য পরবর্তী রুলসটা, আমাদের ডিগ্রি প্রায় 80% শেষ। 80% এই টপিকটা যারা বুঝেছো তারা পরবর্তী টপিকটা খুব ইজিলি বুঝতে পারবে। যদি টপিকের কোথাও কোনো ঝামেলা থাকে তোমরা আমাকে বলবে, কমেন্ট সেকশনে লিখতে পারো, আমরা পরবর্তী ভিডিওতে সেটা আলোচনা করব অবশ্যই। আবারও বলছি, সমস্যা অথবা যদি তোমাদের কোনো টপিকে প্রবলেম থাকে বা ভুলে গিয়েছো মনে হয় সেই টপিকে আবার আলোচনা করেন, সেই টপিকটা আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা লাস্ট উদাহরণ দিয়ে টপিক শেষ করছি। লাস্ট উদাহরণটা একটু খেয়াল করি সবাই। সাকিব প্লেস খেলে অ্যাজ গুড অ্যাজ কোহলি। কোহলির মতোই ভালো খেলে। কোহলি ইজ এ গ্রেট ব্যাটসম্যান অফ ইন্ডিয়া, আর সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ বাংলাদেশ। নট অনলি বাংলাদেশ, he is also the best all-rounder of the world. ওকে, এখন খেয়াল করে বিপরীত করব, তাহলে কোহলি নিয়ে আসব বিপরীত। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এখানে প্লেস আছে, কি আছে? প্লেস, বাট বাকি কি নেই? নট নেই। তাহলে কি আমি লিখব নট প্লে, অথবা কি লিখব প্লে নট? এটা লেখা উচিত না, কিন্তু মনে রাখতে হবে নট এমন একটা অ্যাডভার্ব। নট কি বললাম? অ্যাডভার্ব। নট কি বললাম? অ্যাডভার্ব। নো, নট, ইয়েস, এগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আমি আবার বলছি, ইয়েস, নো, নট, এগুলো কি? অ্যাডভার্ব। নট অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। মনে রাখতে হবে যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, দেখতে হবে কোন টেন্স। প্রেজেন্ট টেন্স হলে আমি ডু বা ডাজ আনতে পারবো, পাস্ট টেন্স হলে ডিড আনতে পারবো। তো এখানে কি আছে? প্রেজেন্ট টেন্স। তারপর কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই আমি কি আনতে পারবো? ডাজ, তারপর নট, তারপর V1 প্লে। কোহলি ডাজ নট প্লে গুডের সিডি আমরা জানি, বেটার দেন সাকিব। কোহলি ডাজ নট প্লে, কোহলি সাকিবের চেয়ে ভালো খেলে না, একই মানের প্লেয়ার হতে পারে কারো মধ্যে, যেটাই হোক না কেন, জাস্ট বাক্য আকারে লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থাকে নিচের কমেন্ট সেকশনে লিখতে পারো, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়ায় আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।